হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু বদমাশ পাওয়ার্ড বাই O2 একাডেমিয়া। আমি তোমাদের পাঠক স্যার। আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে, যে লাগাতার সিরিজ আমরা করে আসছি CHSL PYQ 2024 তার সেকেন্ড পার্ট। দেখো, এর আগের ক্লাসগুলো যারা অ্যাটেন্ড করেছো তারা জানো যে আমরা ফার্স্ট পার্টে বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছিলাম, যেগুলো গত 2024 সালের CHSL পরীক্ষায় এসেছিল। তো আজকে আমরা দেখবো তারপরে আর কি কি কোয়েশ্চেন আমাদের কি ঝুলিতে আছে, দেখা যাক। লুক, urgent activities are those things that you must do immediately as they require quick action and cannot be put on. তো পুরো সেন্টেন্সটা দেখো, আর্জেন্ট অ্যাক্টিভিটিস আর দোজ থিংস দ্যাট, তো দ্যাট এর সাথে দোজ থিংস এর রিলেশন আছে, কোনো চাপ নেই। আবার দেখো, অ্যাজ দে রিকোয়ার কুইক অ্যাকশন এন্ড ক্যানট বি পুট অন। তাহলে পুট অন মানে তো আমরা জানি ওয়্যার, পুট অন মানে তো পরিধান করা, তাই তো? তাহলে অ্যাক্টিভিটিস যেগুলো তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে, সেগুলোকে আমরা থামিয়ে রাখতে পারবো না। তাহলে এরকম কিছু একটা সেন্স ক্যারি করছে, তাই না? তাহলে সেই ক্যারি করতে গেলে, সেই সেন্সটা নিতে গেলে, তাহলে পুট অন হোল্ড। দেখো, যদি পুরো ফ্রেজটা বলি পুট অন হোল্ড, তবে কি ওটাকে আমরা পজ করতে পারি বা স্টপ করতে পারি, সেন্সটা নিতে পারি, তবেই দেখো আমরা ওটাকে মিনিংটা বুঝতে পারবো। পুট অন হোল্ড, দেখো তাহলে মিনিংটা আসবে, যেটা খুব তাড়াতাড়ি দরকার সেটাকে আমরা ফালতু ফালতু ডিলে করতে পারি না, পজ অর ডিলে, তাই না? পুট অন হোল্ড। এবার দেখো ক্লিয়ার হয়ে গেল মিনিং, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে ফ্রেজাল ভার্বের ইউজের উপর ডিপেন্ড করে প্রবলেমটা ছিল। এবার দেখো, when Christy grew out he turned out to be a gentleman। তো ক্রিস্টি যখন বড় হলো, গ্রো আউট মানে তো বড় হওয়া বোঝায় না, তাই না? আমরা কি জানি, কি এই যে অনেক কিছু ড্রিঙ্ক, হেলথ ড্রিঙ্ক আমরা খাই, কাদের জন্য লাগে? গ্রো আপ মানে গ্রোয়িং আপ চাইল্ডের জন্য লাগে, তাই না? তাহলে গ্রোয়িং আপ চাইল্ড, গ্রোয়িং আপ চিলড্রেন, তাহলে আমরা গ্রো না করে গ্রিউ তো করছি পাস্ট টেন্সের জন্য, সঙ্গে আপটা করতে হবে, কারণ গ্রিউ আউট বলে এখানে কিন্তু কোনো ম্যাচ হচ্ছে না। when Christy grew up he turned out to be a gentleman। তাহলে গ্রু আপ মানে কি? অবভিয়াসলি গ্রু আপ মানে বড় হওয়া, বেড়ে ওঠা, সেই জন্য, তাই তো? দেখো আবার ফ্রেজাল ভার্ব, তো এই সেট অফ কোশ্চেন্স এর মধ্যে ফ্রেজাল ভার্বের একটা গুরুত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই তো? তারপর কি আছে দেখি, Rashmi was quite amusing when she heard about what had happened। ভালো করে পড়ো, was amusing মানে রশ্মি কি খুব মজার পাত্র ছিল, তাই কি বলেছে? নাকি যখন সে শুনলো কোনো কিছু ঘটেছিল, যেটা ঘটেছিল সেই ব্যাপারে তার মজা লাগলো? তো এখানে সেন্টেন্সটা পড়ে কি মনে হচ্ছে রশ্মির কিন্তু মজা লেগেছিল, কিন্তু মিনিংটা কিরকম এসছে যেন রশ্মি কি অ্যামিউজিং হয়ে গেছে মানে কি মজার পাত্র হয়ে গেছে, তা তো নয়। তাহলে এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে কি বলে? প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা কি ভুলভাল ইউজ করে ফেলেছি, দেখো। তাহলে অ্যাকচুয়ালি এখানে রশ্মি যে মজা পেয়েছিল করতে গেলে আমাকে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, তার মানে V3 করতে হবে, তাই তো? তাহলে সেটা করতে গেলে কি করতে হবে? অ্যামিউজিং কে অ্যামিউজড, তাই না? এবার দেখো পাস্ট পার্টিসিপল হয়ে গেল অবভিয়াসলি। এবার দেখো রশ্মি ওয়াজ কোয়াইট অ্যামিউজড, এবার ঠিকঠাক আছে, বিকজ শি গট দ্য অ্যামিউজমেন্ট, ও কিন্তু কোনো অ্যামিউজিং ছিল না। তাহলে রশ্মিকে যদি আমি ফানি ক্যারেক্টার বলতাম তাহলে সেটা হতে পারতো, কিন্তু এখানে রশ্মি নিজেই কি খুশি হয়েছিল বা মজা পেয়েছিল, তাই না? তাহলে অ্যামিউজ পাস্ট পার্টিসিপল করলে দেখো তবে মিনিংটা ক্লিয়ার হচ্ছে, তাই না? নেক্সট দেখা যাক কি বলছে, দেখো টুডে শি সেড টু হার ফ্রেন্ড। দেখো এখানে ডিরেক্ট স্পিচ আছে, ইউ আর দ্য সুইটেস্ট পারসন আই হ্যাভ এভার মেট। আই হ্যাভ এভার মেট, দেখো আমি বলে ফেললাম কি আর লেখা আছে কি, মুখ থেকে বেরিয়ে গেল, তাই না? এই যে এভার, নেভার, এই শব্দগুলোকে আমরা কি বলি? আমরা বলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তাই না? নর্মালি আমরা জানি ম্যাক্সিমাম অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি মেন ভার্বের আগে বসে। এবার দেখো এখানে এভারটা কোথায় বসেছে? মেটের পরে, কিন্তু অ্যাকচুয়ালি
এভারটা হওয়ার কথা কোথায়? মেটের আগে। আমি বলেও ফেললাম, তাই না? তাহলে আই হ্যাভ এভার মেট, এটাই ছিল অরিজিনাল। এবার দেখো এই পোর্শনটা কোথায় আছে, দেখো কোথায় আছে, এই যে আই হ্যাভ মেট এভার, চলবে না, তাহলে আই হ্যাভ এভার মেট। বুঝে গেছো? তাহলে বুঝে রাখতে হবে নর্মালি অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি কি মেন ভার্বের আগেই বসানো হয়, কিন্তু কিছু আছে যেমন মেনি টাইমস, সেভারাল টাইমস, তাই না, ওয়ান্স টুয়াইস থ্রাইস, এগুলো কিন্তু মেন ভার্বের পরে বসতে পারে, এক্সেপশনাল কেসেস। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে পড়তে পড়তে কিন্তু আমরা অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সিতেও চলে গেলাম, তাই না? নেক্সট কি আছে দেখি। প্লিজ রিমেম্বার টু টেক ইউর নোটিস টু দ্য রিসেপশন এরিয়া ইফ ইউ want to be displayed upon the bulletin board. তাহলে want it to be displayed, আমরা জানি কোনো কিছুর উপর ডিসপ্লে করা, বোর্ডের উপর বা কোন একটা ক্যানভাসের উপর, সেটা কি হয়? অন হয়, আপন না। তার মানে এই আপনের জায়গায় যদি অন করি, দেখো তাহলেই কিন্তু মিনিংটা চলে আসে, তাই না? তাহলে কিছুর উপর, সারফেসের উপর ডিসপ্লে করা, দ্যাট ইজ অন। আমরা বলি অন দ্য বোর্ড, অন দ্য টিভি, তাই তো, অন দ্য সারফেস, তাহলে কি হবে? অন হবে। আপনের কোনো মিনিং এখানে নেই। এত বড় সেন্টেন্সের প্রবলেম কিন্তু ছোট্ট। তাহলে কোথায় করছি আমরা? আমরা কিন্তু এখানে কি করব? আপনের জায়গায় অন করব। সেটা কোথায় আছে দেখে নাও, কোন পার্টে আছে আমাদের আপন? এই যে বি পার্টে পেয়ে গেছি আমরা, তাই তো? তাহলে আমরা দেখে নিলাম যে এখানে আপনের জায়গায় অন, প্রেপোজিশনের সমস্যা ছিল, বুঝতেই পারছো। নেক্সট, দ্য ক্লাস টিচার ওয়াজ wounded in a leg. আমরা এখানে দেখো ওয়াজ wounded মানে চোট পেয়েছিল, ইন আ লেগ কোন একটা লেগ, তাই তো, ইন আ লেগ আমরা বলি না, উন্ড ইন দ্য লেগ মানে চোট পাওয়া, উন্ড ইন দ্য লেগ অ্যাকচুয়ালি বলা উচিত উন্ড ইন দ্য লেগ। তাহলে উন্ডেড ইন দ্য লেগ বললে বেটার ছিল, কেন কি ইন আ লেগ কোনো একটা পার্টিকুলার পায়ে চোটটা পাই, তো তাহলে যে কোনো পায়ের কথা বলছি না, আমরা পার্টিকুলার কোনো পায়ে চোটটা পেয়েছি, তাহলে উন্ডেড ইন দ্য লেগ, দেখো এর জায়গায় দি, তাহলে কোথায় পাবো, কোথায় করবো? অপশনে এ পেয়ে গেছি আমরা, তাই না? একটু দেখে করতে হবে, ইনজিওর্ড, উন্ডেড এগুলো দেখবে বেশিরভাগ সময় কি করি, এগুলোকে আমরা কি প্যাসিভে ইউজ করতে পারি, কারণ কি নিজে নিজে অনেক সময় আমরা কি কাজটা করি না, কিছু দ্বারা হয়, ওই জন্যই আমরা কি করি, বি ভার্বের সাথে উন্ডেড, বি ভার্বের সাথে ইনজিওর্ড এগুলো ইউজ করে থাকি। আর যেহেতু এখানে পার্টিকুলার কোন একটা পাই আমরা চোটটা পাই, সেজন্য দি করলে মিনিংটা ক্লিয়ার কাট বোঝা যায়। চলো নেক্সট কি আছে দেখি। I had seen her with her mother in the cinema hall yesterday. এবার দেখো আমরা এখানে কটা ইভেন্ট দেখতে পাচ্ছি, পুরোটাই একটা গোটা ইভেন্ট, সিঙ্গেল ইভেন্ট, তাই তো, আবার ইয়েস্টারডেও আছে। তাহলে দুটো ঘটনা বা দুটো ইনসিডেন্টের কোনো কম্প্যারিজন বা তুলনা তো এখানে নেই। তাহলে সেখানে একটা ফার্স্ট ইভেন্ট, একটা সেকেন্ড ইভেন্ট, তোমরা মনে করে দেখো টেন্সের ক্লাস করতে গিয়ে করেছো যে অতীতে দুটো ঘটনা ঘটলে যেটা ফার্স্ট ইভেন্ট সেখানে পাস্ট পারফেক্ট, যেটা সেকেন্ড ইভেন্ট সেখানে আমরা সিম্পল পাস্ট করি, কিন্তু এখানে ইভেন্ট কটা? একটাই। আর ইয়েস্টারডেকে আমরা বলি ইন্ডিকেটর, কি বলে? ইন্ডিকেটর অফ কি? পাস্ট বা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। তাহলে ইন্ডিকেটর, তাহলে সিম্পল পাস্ট হবে, তাহলে হ্যাড সিন করার কোনো মানে নেই, তাহলে আই স লিখলেই বেটার। তাহলে কোথায় আছে দেখে নাও, অপশন ডি। মনে রাখতে হবে যখন সিঙ্গেল ইভেন্টের কথা বলি সেখানে ইয়েস্টারডে, আগো, লাস্ট প্লাস টাইম মানে লাস্ট মিনিট, সরি লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট উইক, এরকম যখন থাকে সেখানে আমরা নর্মালি সিম্পল পাস্টই করে থাকি ভার্বকে। দেখো তাই করেছি আমরা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু ডাবল ইভেন্ট চলে এলে কিন্তু আমাকে দেখে নিতে হবে কোনটা ফার্স্ট ইভেন্ট, কোনটা সেকেন্ড ইভেন্ট, আর সেই অনুযায়ী টেন্স কিন্তু আমাকে ইউজ করতে হবে, তাই না? চলো নেক্সট, I am sure that he will praying for a good crop this year. আরে চাষিরা অনেক সময় চাষবাস করে অনেক ভালো কিছু পাওয়ার আশায়, তো অনেক ভালো কিছু পাওয়ার আশায়, চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন আমাদের জন্য কি আছে। দেখো কি বলছে, আই এম শিওর দ্যাট হি উইল প্রেইং ফর আ গুড ক্রপ দিস ইয়ার। আমরা জানি যারা চাষি ভাই হন তারা বছরে একটা আশা নিয়ে চাষবাস করেন, যে একটা ভালো প্রোডাকশন হবে,
ভালো একটা কি উৎপাদন হবে, কিন্তু অনেক সময় ওয়েদারের বা ক্লাইমেটের খামখেয়ালিপনায় তাদের সেই ক্রপ বা প্রোডাকশনটা সেরকম হয় না। তো এই বছরে ওই চাষি ভাই কি বলছে, নিশ্চয়ই চাষি ভাই হবে তাই না, যে দ্যাট হি উইল প্রেইং ফর আ গুড ক্রপ দিস ইয়ার, মানে এই বছর উনি চাইবেন যাতে তার ভালো শস্য ফলে। তাহলে সেই যে উইল প্রেইং তো আমি লিখতে পারবো না, শ্যাল উইলের পরে সরাসরি কি প্রেজেন্ট ভি প্লাস আইএনজি আমরা তো করি না, তাহলে এখানে আমি একটা বি অ্যাড করতে পারি। তাহলে দেখো ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, দ্যাট হি উইল বি প্রেইং ফর, কি তিনি প্রে করতে থাকবেন, লাগাতার করতে থাকবেন যদি বলি, তাহলে অবভিয়াসলি উইল বি প্রেইং, বেটার চয়েস তাই না, বেটার। তাহলে ওনার প্রের সাথে সাথে তো আমরাও প্রে করি যেন প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে কি প্রবলেম আছে সেটা খুব সহজেই খুঁজে পাই, তাই না। দেখা যাক পরের কোয়েশ্চেন কি বলছে। তাহলে উইল বি প্রেইং কোথায় আছে দেখে নাও, ইউ উইল প্রে হবে না, অপশন এ। নেক্সট দেখো, মাই স্টুডেন্টস আর ওয়েটিং ফর দেয়ার ফ্লাইটস অ্যাট দ্য গেট নাম্বার 6। এবার এখানে একটা বলার আছে, গেট নাম্বার 6, গেট নাম্বার 5 এটা অলরেডি স্পেসিফাইড। তাহলে আলাদা করে আমাদের মনে হতেই পারে যে স্পেসিফাই করার জন্য তো দি ইউজ করা হয়, তাহলে কি দিটা দেব, কিন্তু আমরা যখন গেট নাম্বার 6 গেট নাম্বার 5 বলি আলাদা করে দি বলার প্রয়োজন নেই, কেন অলরেডি স্পেসিফাইড। তার মানে এই দিটা সুপারফ্লুয়াস। তাহলে কি মাই স্টুডেন্টস আর ওয়েটিং ফর দেয়ার ফ্লাইটস অ্যাট গেট নাম্বার 6, ঠিক আছে। তাহলে দেখো কোথায় দি, প্রবলেমটা কোথায় আছে, অপশন এ তে দিটা হচ্ছে না। কিন্তু এখানে আরেকটা জিনিস শিখে রাখতে হবে, এই যে আমরা ওয়েট ফর, তোমাদের মনে আছে বা কারো মনে আছে কি বা জানা আছে, ওয়েট ফরটাকে আমরা কিন্তু অ্যাওয়েটিংও করতে পারি, মানে অ্যাওয়েট করতে পারি, তাই তো। এটা খেয়াল রাখতে হবে, অন্য কোনো কোশ্চেনে অন্য কোনো কোথাও এটা কিন্তু আমাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে। অ্যাওয়েটের পরে কোনো ফর হয় না, অ্যাওয়েট মানে হচ্ছে ওয়েট ফর, ঠিক আছে, বোঝা গেছে। চলো এটা আর নতুন একটা জিনিস বা আর একটা এক্সট্রা জিনিস আমরা শিখে নিলাম বা মনে করার চেষ্টা করলাম, দেখি পরে কি আছে। I am very much obliged of my friend for the help he rendered to me। তাহলে আমাকে যে হেল্পটা আমার বন্ধু করেছিল তার জন্য আমি তার কাছে obliged মানে কি কৃতজ্ঞ। তাহলে obliged past participle তাই না, তার সাথে মাছ আছে কোনো অসুবিধা নেই, কিন্তু কারো কাছে যখন আমরা কিছু obliged হই তখন তো আমরা টু করি, অফ তো নয়। I am obliged to you বলি না, তাহলে obliged of কেন, তাহলে appropriate preposition এর সমস্যা, তাহলে অফের জায়গায় কি করব, টু করব। তবে দেখো কারো কাছে আমরা কি কৃতজ্ঞ থাকতে পারি, তাহলে obliged to my friend। তাহলে কোথায় আছে দেখে নাও, এ দেখো রেন্ডার টু মি, obliged of my friend, তাহলে এই ডি পার্টে আমাদের প্রবলেম, অফের জায়গায় আমরা কি করলাম টু। সো খেয়াল রাখবে, সো obliged to someone, আর obliged যেহেতু past participle তার জন্য মাছ কিন্তু আমরা ইউজ করেছি, তাই না, খেয়াল থাকে জানো। কিন্তু যখনই আমরা প্রেজেন্ট পার্টিসিপল থাকে মনে পড়ে অ্যাডভার্ব ক্লাসে অনেকেই করে থাকবে, যদি অবলাইজিং বলতো হি ইজ ভেরি অবলাইজিং, তখন শুধু ভেরি করা যেত, যেহেতু পাস্ট পার্টিসিপল সেখানে মাছ বা ভেরি মাছ হতে পারে, কিন্তু আমরা ভেরিটা অ্যাভয়েড করি, তাই না। চলো নতুন পুরনো জিনিসকে একবার একটু ধোঁয়া দিয়ে দিলে কি হয়, আবার কোথাও গিয়ে আমাদের সমস্যা হলে সেখান থেকে আমরা আনসারটা করে নিতে পারি। চলো কি বলছে দেখি, শি উইল বিং স্টাডিং হয় না, পড়তেই অসুবিধা হচ্ছে না, তাহলে এখানে ভি প্লাস আইএনজি আছে, এখানে উইল আছে, তাহলে এখানে শুধুমাত্র বি দিলেই তো হতো, কেন ফিউচার কন্টিনিউয়াস যদি করতে হয় তাহলে শি উইল বি স্টাডিং বললেই যথেষ্ট, তাই তো। তাহলে উইলের পরে বিং না দিয়ে একটা উইল বি দিলেই যথেষ্ট, তাহলে অপশন সি। দেখো তাহলে অপশন সি নেব, কারণ ওই পার্টেই কিন্তু আমাদের সমস্যা ছিল, তাই তো। এটা সোজা ছিল, ফিউচার কন্টিনিউয়াস যখন ইউজ হয় আমরা কি করি, শ্যাল আর উইলের সাথে একটা বি থাকবে, তারপরে মেন ভার্বের কি আইএনজি ফর্ম, সেই হিসেবেই কিন্তু আমরা কারেকশনটা করলাম, দেখো একদম বেসিক থেকে এসছে। তারপরে কি বলছে, আই এম রাইটিং টু ইনভাইট ইউ টু গিভ আ প্রেজেন্টেশন ফর আওয়ার জবস অ্যান্ড ক্যারিয়ার্স কনফারেন্স ফর ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটস। তাহলে আই এম রাইটিং টু ইনভাইট ইউ, তাহলে কাউকে তুমি ধরো ইনভাইট করছো কিসের জন্য, টু গিভ আ প্রেজেন্টেশন, কিসের প্রেজেন্টেশন, ফর আওয়ার জবস, মানে আমরা যে কাজটা পাবো সেই জবের উপর বেস করে এবং ক্যারিয়ার কনফারেন্সের উপর বেস করে, কাদের জন্য, ফর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, তাই তো। তার মানে গিভ আ প্রেজেন্টেশন ফর নয়, তাহলে কি কোনো কিছুর ওপর প্রেজেন্টেশন দেওয়া, সেখানে কিন্তু কি কি হওয়া উচিত, অন
তো আরো একটা সমস্যা দেখো, যদি আমি বলতাম যে আমাদের জবের উপর প্রেজেন্টেশন দাও, তা তো নয়। তাহলে আই এম রাইটিং টু ইনভাইট ইউ টু গিভ আ প্রেজেন্টেশন অন আওয়ার জবস, তাই তো। আর যদি আমরা অন করি তাহলে জবের ওপর বেস করে প্রেজেন্টেশন দেওয়া, আর যদি ফর করি তাহলে আমাদের জবের জন্য দরকার আছে তার জন্য প্রেজেন্টেশন দেওয়া, সেটাও হতে পারে। দেখো আমরা কিন্তু ফরটা কেটেছি, যদি আমি বলি যে জবের ওপর প্রেজেন্টেশন দাও তাহলে হতো কিন্তু অন। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, আমি কেটে দিলাম, কিন্তু কেটে দেওয়ার পর ভালো করে একটু খেয়াল করো, সত্যি কি এটা ফরটা কাটার দরকার ছিল? এখানে কিন্তু লক্ষ্য করো, আমরা কিন্তু আগে ভালো করে বুঝিনি সেন্টেন্সটা, ভালো করে বুঝে নাও। আই এম রাইটিং টু ইনভাইট ইউ টু গিভ আ প্রেজেন্টেশন ফর আওয়ার জবস, ঠিক আছে। যদি আমি ধরেও নিই যে আমাদের জবের জন্য দরকার তোমার প্রেজেন্টেশনটা, সেজন্য প্রেজেন্টেশন দাও। এবার কিন্তু প্রবলেম হচ্ছে এই ফর এর সাথে অ্যান্ড দিয়ে আবার ক্যারিয়ার কনফারেন্স আছে। কনফারেন্স তো একটা কি ঘটনার কথা বলছো, বা একটা অনুষ্ঠান যেখানে কনফারেন্সটা হয় সেই অনুষ্ঠানের কথা বলছো, তাহলে সেখানে তো আমরা ফর করবো না। তাহলে সেখানে কি করা উচিত এখানে? তাহলে আই এম রাইটিং টু ইনভাইট ইউ টু গিভ আ প্রেজেন্টেশন ফর আওয়ার জবস অ্যান্ড ইন ক্যারিয়ার কনফারেন্স, এখানে একটা ইন দেওয়া উচিত। কেন? তাহলে কেন কি অন ক্যারিয়ার্স মানে ইন ক্যারিয়ার্স কনফারেন্সে গিয়ে কি তুমি কি প্রেজেন্টেশনটা দেবে, এবং কাদের জন্য দেবে? আমাদের কি কাজের জন্য, যাতে আমাদের জবের ক্ষেত্রে কি হেল্প করে। বুঝতে পেরেছো? চলো নেক্সট। I am hearing that heat wave is going to be worse this year. আমরা জানি ব্যাড, এখান থেকে কি আছে? worse, তারপরে কি আছে? সুপারলেটিভ worst, কম্পারেটিভ worst। তো সেইখান থেকে কিন্তু দেখো আগের থেকে এখনকার যে সময় সেখানে আরেকটু কি খারাপের দিকে যাবে, সেটা নয় বোঝা গেল, কম্প্যারিজনটা ইমপ্লাইড মানে ভেতরে আছে। কিন্তু এবার লক্ষ্য করো তো, আই অ্যাম হিয়ারিং, ক্যান আই ইউজ দ্যাট? আমরা জানি হিয়ার এটাকে আমরা কি ভার্বের মধ্যে ফেলি? ভার্বস অফ পারসেপশন। আমরা জানি ভার্বস অফ পারসেপশন যেখানে থাকে সেখানে কন্টিনিউয়াস আমরা অ্যাভয়েড করি। তাহলে এখানে অ্যাম হিয়ারিং না করে আই হিয়ার বলা বেটার ছিল। তাহলে আই হিয়ার দ্যাট দ্য হিট ওয়েভ ইজ গোয়িং টু বি ওয়ার্স দিস ইয়ার। তার মানে কি? আমি শুনি। তাহলে যখনই কোনো স্টেটিভ ভার্ব বা ভার্বস অফ পারসেপশন বা পজিশন ভার্ব আসে সেখানে কন্টিনিউয়াস আমরা অ্যাভয়েড করি। ওই জন্য দেখো সিম্পল প্রেজেন্ট করলেই যথেষ্ট। আই হিয়ার। তাহলে কোন পার্টে নেব? তাহলে অপশন এখানে কোথায় আছে দেখতে হবে, পার্ট কিন্তু এ। তাহলে পার্ট এ আমরা কোন অপশনে দেখতে পাচ্ছি? অপশন ডি। সেই আবার গোলমেলে ব্যাপার, যেমন পার্ট সেরকম অপশন কিন্তু নয়। এই যে মিসম্যাচিং অপশন যখন থাকে একটু সাবধানে দেখে নিতে হবে, কোন রকম মিসম্যাচ যেন না হয়। চলো বুঝতে পেরেছো আশা করি। তাহলে আই হিয়ার কি বললাম খেয়াল রাখতে হবে, ভার্বস অফ পারসেপশন, ভার্বস অফ কি পজিশন, ভার্বস অফ স্টেট মানে মেন্টাল স্টেট, এই ভার্বগুলোর সাথে আমরা কি করি? কি কন্টিনিউয়াস অ্যাভয়েড করি। যেমন হিয়ার, যেমন কি ফিল, যেমন কি আমরা সি, যেমন নো, যেমন কি যেমন হ্যাভ মানে পজেস করা, ওন, এগুলোর সাথে কন্টিনিউয়াস আমরা অ্যাভয়েড করি। চলো আমরা কিন্তু একটা পুরনো ব্যাপারে ঝালিয়ে নিলাম। দিস আর্টওয়ার্ক কি বলছে এখন দেখো, 34 কোশ্চেন নাম্বার। আর আ ওয়ান্ডারফুল, পড়বো না আর, আর্টওয়ার্ক সিঙ্গুলার, দিস আছে, তাহলে অবভিয়াসলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওয়াইজ ইজ হওয়া উচিত। খুব সহজ। বড় সেন্টেন্স মানেই বড় বড় প্রবলেম, এটা কিন্তু নয়। অনেক বড় বড় ব্যাপারে বড় বড় জায়গায় ছোট ছোট সমস্যা হয়ে থাকে, সেগুলো আমাদের চোখে পড়ে না। প্লিজ, কোনো সমস্যা আছে? তাহলে আমরা যে দেখো এখনো পর্যন্ত যা যা করে আসছি একটার পর একটা, কোনোটা একটু একটু ট্রিপিক্যাল, একটু ক্রিটিক্যাল ছিল, কোনোটা একটুখানি একটু মাথা খাটাতে হচ্ছে, কোনোটা খুবই সহজ। কিন্তু এইসব নিয়েই কিন্তু আমাদের এরর কারেকশনের জগৎ, সবকিছু নিয়েই চলতে হয়। এরকমই ইন্টারেস্টিং ইনফরমেশন গুলো পেতে গেলে অবভিয়াসলি আমাদের কি পডমাসকে সাবস্ক্রাইব করো। পডমাস যদি তোমার পাশে থাকে তাহলে কিন্তু এরকম কি এসএসসির এরকম ছোট ছোট বদমাইশি গুলো চোখে কিন্তু পড়বেই, তাই না? চলো নেক্সট কি বলছে, তাহলে কোন পার্টে আছে, কোথায় আছে দেখে নাও, কোথায়? আর এই জায়গাটা নেই, অপশন ডি। নেক্সট, এবার সেই কোয়েশ্চেন, বিখ্যাত কোয়েশ্চেন, এরকম টাইপের কোয়েশ্চেন আগেও আমরা করেছি, ভেবে দেখো, তাই না? এখানে কিন্তু স্পটিং এরর নেই, পুরো সেন্টেন্স দেওয়া আছে দুটো। দেখো, প্রতীক ওয়াজ প্ল্যানিং টু আস্ক শ্রেয়া ফর আ ফেভার বাট হি কুড নট মাস্টার আপ দ্য কারেজ সো হি ব্যাকড আউট, তাই না? আমরা আমরা যখন মাস্টার আপ, এইটা দেখো নতুন মনে হচ্ছে না,
MUSTR কি বানানটা একটু দেখবে, স্পেলিংটা দেখো, এটা কিন্তু MASTR মাস্টার নেই, মাস্টার। মাস্টার মানে হচ্ছে গ্যাদার, কালেক্ট। তাহলে সাহস সঞ্চয় করতে পারলো না, ফলে সে কি করলো, সে ব্ল্যাকড আউট হয়ে গেল, মানে অজ্ঞান হয়ে গেল, তাই কি, নাকি ওই জায়গা থেকে সে সরে গেল, সরে গেল। তাহলে যখন তার ভয় পেল, সে ওই জায়গা থেকে কি করলো, সরে গেল, তাই না? তো ব্ল্যাকড আউট মানে তো অজ্ঞান হয়ে যাওয়া, ব্ল্যাকড আউট মানে অজ্ঞান হয়ে যাওয়া, সেন্সলেস হয়ে যাওয়া, তা তো নয়। যে ভয় পায় সে ওখান থেকে ভয়ে পালাবে, তাই না? তাহলে এখানে একটা ফ্রেজাল ভার্ব আছে, চিকেন আউট, কেন পাস্ট টেন্স ছিল তাই, CHICKENED, বানানটা একটু দেখে নেবে, চিকেন আউট। আমরা কি করব, চিকেন, চিকেন আমরা জানি তো, চিকেনকে ভার্বও করা যায়, চিকেন আউট মানে ভয়ে পালিয়ে যাওয়া, কেন ওইখান থেকে সরে যাওয়া, এই সেন্সে আছে, তাই না? এটা একটা নতুন ফ্রেজাল ভার্ব অনেকের কাছে, একটু দেখে রাখবে। চিকেনকে ভার্ব করে চিকেন আউট করলে ভয়ে চলে যাওয়া, ভয়ে পালিয়ে যাওয়া, এরকম ইউজ হয়, চিকেন আউট। দেখো এবার মিনিংটা এলো, না তো অজ্ঞান হয়ে যাওয়ার কোনো মানেই হয় না এখানে। তাহলে কোথায় করব, দেখো এরকম কোথায় কি আছে, আছে, এই তো আছে। Pratik was planning to ask Shreya for a favor, but he could not muster up the courage, so he chickened out. এই দেখো আমরা যেটা লিখেছি, পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তাহলে আমাকে দেখতে হতো ওপরে যে সেন্টেন্সটা আছে সেটাকে কারেকশন করলে কোনটা বেস্ট চয়েস হয়। তাহলে অপশন বি, তো পেয়ে গেছি আমরা অপশন বি। এটা কিন্তু কোশ্চেনটা ভালো ছিল, তাই না? নেক্সট, the companies were giving in the price to attract customers during the festive season. আচ্ছা, এখানে একটা ফ্রেজাল ভার্ব ইউজ করা হয়েছে গিভ ইন। আমরা জানি গিভ ইন মানে সারেন্ডার, মনে করো সারেন্ডার মানে আত্মসমর্পণ করা। তাহলে এখানে কি কোম্পানি প্রাইস গুলোকে আত্মসমর্পণ করছিল, মানে কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য নাকি ডিস্ট্রিবিউট করছিল? তাহলে ডিস্ট্রিবিউট করা সেন্সে কি হয়, গিভিং আউট, সরি গিভ ইন তো হয় না, তাহলে কি হয়, গিভ অ্যাওয়ে, এটা ডিস্ট্রিবিউট হতে পারে। অথবা কি আমরা গিভ অ্যাওয়ে মানে বলি না, হি গেভ অ্যাওয়ে প্রাইজেস, মানে কি ডিস্ট্রিবিউট করে দেওয়া। সো দে ওয়ার গিভিং ইন না করে গিভিং অ্যাওয়ে প্রাইজেস, এইটুকু বললে কিন্তু বেটার হয়, তাই না? তাহলে আমরা কি লিখলাম, অ্যাওয়ে। তাহলে এটা দেখে নাও, তাহলে দ্য কোম্পানিজ ওয়ার গিভিং অ্যাওয়ে দ্য প্রাইজেস টু অ্যাট্রাক্ট কাস্টমার্স ডিউরিং দ্য ফেস্টিভ সিজন। বুঝতে পেরেছো? তো এখানেও দেখো ফ্রেজাল ভার্বের সমস্যা ছিল। তো এখনো পর্যন্ত যে কোয়েশ্চেন গুলো করছি, দেখো এখানে বেশ কয়েকবার ফ্রেজাল ভার্বের কিছু প্রবলেম আমরা কিন্তু দেখতে পেলাম। এটা কিন্তু এসএসসি জগতে এতগুলো কোয়েশ্চেন ফ্রেজাল ভার্বের উপর এর আগে কিন্তু আমরা দেখিনি, এবার কিন্তু দেখলাম 2024 এ, তাই না? তাহলে কোন অপশন নিচ্ছি আমরা এখানে, কোথায় আছে দেখে নাও, কি গিভ ইন যেখানে আছে সেখানেই করতে হবে, তাহলে অপশন বি। চলো নেক্সট, she was singing beautifully in the concert hall last night. এ দেখো একটু আগে বলেছিলাম লাস্ট নাইট, লাস্ট মর্নিং, লাস্ট ডে, লাস্ট মান্থ, সিঙ্গেল ইভেন্ট থাকলে এই লাস্ট দিয়ে আমরা কি করি, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স ইন্ডিকেটর হিসেবে দেখি। তার মানে পরিষ্কার হয়ে গেল। তাহলে লাস্ট নাইট যখন থাকবে তাহলে ওয়াজ সিঙ্গিং না করে আমি কি করব, স্যাং। তাহলে she sang beautifully in the concert hall last night. তাহলে লাস্ট নাইটে সে কি করেছিল সেটাই আমাকে বলতে হবে, রাইট? তাহলে she sang beautifully in the concert hall, কোথায় প্রবলেম আছে দেখো। তাহলে was singing যেখানে থাকবে সেখানেই সমস্যা। ঠিক আছে, পেয়ে গেলাম আমরা। চলো নেক্সট, I will be studying around 7 o'clock. তাহলে I will be studying around বলে ফেললাম। দেখো আমরা পড়তে গিয়েই কিরকম সেন্টেন্স কারেকশন করে ফেললাম না, এরকম হয় অনেক সময়। অনেক কারেকশন করতে করতে না আমরা আনসারটাই আগে বুঝে যাই পড়তে পড়তে, সেরকমই হলো এখনই। তাহলে I will be study তো হয় না, তাহলে কি করতে হবে, I will be এর পরে যদি কন্টিনিউয়াস করতে হয় তাহলে ing দিতে হবে। তাহলে be study আমরা করতে পারবো না, এর সাথে একটা ing দিতে হবে, তবে ফিউচার কি কন্টিনিউয়াস করা যায়। তাহলে I will be studying around কি অ্যারাউন্ড 7 o'clock, 7টার সময় পড়তে থাকবো, ওই সময় পড়তে থাকবো, তাহলে কাজটা কন্টিনিউ হতে থাকবে, ওই জন্য ফিউচার কন্টিনিউয়াস। চলো অপশন বি পেয়ে গেছি আমরা। নেক্সট, মাই ডটার participate in the dance competition that is organized every year by the Lions Club.
তাহলে প্রতি বছর লায়ন্স ক্লাব যে পার্টি মানে যে কম্পিটিশনটা অর্গানাইজ করে সেখানে আমার মেয়ে, উনি বলছেন আমার মেয়ে পার্টিসিপেট করে, তাহলে মাই ডটার অফকোর্স এটা কিন্তু থার্ড পার্সন হিসেবে দেখছি। তাহলে সিঙ্গুলার নাম্বার হলে এখানে কি করা উচিত ছিল? পার্টিসিপেটস, তাই না? তাহলে আমরা কি করব? সিঙ্গেল ভার্ব সিঙ্গেল সাবজেক্ট, তাহলে অবভিয়াসলি ভার্বের সাথে এস দিতে হবে। তাহলে পার্টিসিপেটস, কোথায় প্রবলেম আছে দেখে নাও, অপশন সি পেয়ে গেছি আমরা। অপশন সি সোজা ছিল, সাবজেক্ট সিঙ্গুলার থার্ড পারসন, তো অবভিয়াসলি পার্টিসিপেটের সাথে এস হয়, এটা আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি, তাই না? নেক্সট, তো আজকের দেখো কোয়েশ্চেন নাম্বার 40, আজকে আমাদের এই এপিসোডের লাস্ট কোয়েশ্চেন আমরা চলে এসেছি। কি বলছে দেখা যাক। ডোন্ট গো আউটসাইড বিকজ ইট ইজ রেনিং হেভি। প্রবলেম কি হয়ে গেল? বাইরে যেও না, বিকজ ইট ইজ রেনিং হেভি। হেভি শব্দটা কি? অ্যাডজেক্টিভ, রাইট? কেন? হেভি ট্রাক, হেভি ভেহিকল, হেভি গুডস, তো হেভি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কিন্তু হেভির রিলেশন এখানে কোথায় দেখতে পাচ্ছ তোমরা? রেনের সাথে। রেন তো ভার্ব, তাহলে ভার্বের সাথে হেভি তো হয় না। কি করা উচিত ছিল? হেভিলি, একদম, তাই না? অ্যাডভার্ব করতে হবে, তাহলে আমাদের দরকার ছিল কি? অ্যাডভার্ব। আছে কি? অ্যাডজেক্টিভ, চলবে না। তাহলে কোন পার্টে করব? এই যে রেনিং হেভি। তাহলে বুঝতে পারলে আজকে যেগুলো আমরা করলাম, দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে করতে কতগুলো দিক আমাদের চোখের সামনে খুলে যায়, তাই না? তো আশা করি আজকের ক্লাসের সমস্ত জিনিস তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো রকম এরকম কোনো কি কোয়েশ্চেনে ডাউট থাকে, কোনো রকম কনফিউশন থাকে, সো রেগুলারলি বদমাস চ্যানেল যদি ফলো করো, তাহলে এই ডাউটস গুলো কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যায়। যেমন পাশে ছিলে সেরকমই পাশে থাকো। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।